আজকে আমরা আমাদের এসএসসির যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর মধ্যে আমাদের একদম লাস্টের চ্যাপ্টার থেকে আমরা শুরু করেছিলাম, লাস্টের টপিক থেকে। তা এই মুহূর্তে আমরা একদম 9টা চ্যাপ্টার অলরেডি শেষ করে ফেলেছি। আমাদের আজকে একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা চ্যাপ্টারটার নাম কি একটু সিলেবাসটা দেবো আমাকে একটু দেখে নিয়ে। আমাদের যে সিলেবাস সেটা হচ্ছে জিওটেকটনিক। এটা হচ্ছে আমাদের একদম প্রথম চ্যাপ্টার, অর্থাৎ আমরা প্রথম চ্যাপ্টার দিয়ে আমরা সিলেবাসটাকে শেষ করব। তা এই চ্যাপ্টার বা এই টপিকে আমরা যেটা একদম প্রথমে পাচ্ছি সেটা হচ্ছে আর্থ ক্রাস্ট। আমি একটু ছোট ছোট করে ব্যাপারগুলোকে ডিসকাশন করব, তোমরা এগুলো একটু শুনবে ভালো করে। হ্যাঁ, যদি কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করবে আমার পড়ানো হয়ে যাওয়ার পর। বোঝা গেল? মানে আমি চাইবো যে আমি পড়াটাকে কন্টিনিউ করে নেবো, তারপরে প্রত্যেকটা টপিক থেকে যা যা সমস্যা হবে তোমাদের এই ইউনিটগুলো থেকে তখন আমাকে কোশ্চেন করবে, আমি সেই প্রবলেমগুলোকে সলভ করবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কি লিখবো? আর্থ ক্রাস্ট। তারিখ কত আজকে? 3/8/2025, তাই তো? আমরা 3/8/2025, টাইম এখন মোটামুটি ঘড়ির কাটায় 7:35, 7:35 AM, তাই তো? ভারতীয় সময় অনুযায়ী এখন 7:35 আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে টপিকটা হচ্ছে জিওটেকটনিক, মেন টপিক। পজ করে দিতে রিন্টু, পজ কর একটু, পজ কর। হচ্ছে তাহলে আমরা জিওটেকটনিকের ফার্স্ট একদম টপিকের সাব টপিক হচ্ছে আর্থ ক্রাস্ট, অর্থাৎ আমরা পৃথিবীর বাইরের অংশ একটু রানা রিন্টু এক মিনিট, আমি একটু আর্থ ক্রাস্টটা বোঝানোর জন্য একটু গ্লোবটার হেল্প নেব। আমি একটু গ্লোবটা নিয়ে আসছি, জাস্ট মিনিট। একটু গ্লোবটা দাও না, একটু গ্লোব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। অলরেডি আমরা চলে এসেছি, আমাদের পুরো পৃথিবী আমার হাতে এই মুহূর্তে। যদিও আমরা পৃথিবীর খুব ক্ষুদ্র একটা মানুষ, আমাদের অস্তিত্ব একটা ধুলোর কণার মতো, তবুও আমরা পৃথিবীর মানুষ। আমরা একটু দেখব যে এই মুহূর্তে আমাদের গ্লোবটা আমার হাতে রয়েছে। আমরা যেটা পড়তে চলেছি তার নাম হচ্ছে আর্থ ক্রাস্ট, অর্থাৎ পৃথিবীর যেটাকে আমরা বলি বহির্মণ্ডল। ক্রাস্ট মানে আমরা বলি পৃথিবীর ভূত্বক যেটা। এই আর্থ ক্রাস্ট পৃথিবীর যে সারফেস এরিয়া, যে অংশে আমরা বসবাস করি, এই সারফেস এরিয়া থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত আমরা মেজারমেন্ট অনুযায়ী প্রায় 6400 কিলোমিটার পৃথিবীর কেন্দ্রের মোটামুটি দূরত্ব। যে দূরত্বে সাধারণভাবে আমরা যেতে এখনো পর্যন্ত পারিনি। আমার এর আগেও আমার ভীমপুর স্কুলের বেশ কিছু ভিডিওতে আমি ক্লাস 8-এর স্টুডেন্টদেরকে, সম্ভবত 8 এবং ক্লাস 5-এর স্টুডেন্টদেরকে একটু পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন দেখানোর জন্য আমার স্কুলে একটা মডেল রাখা আছে। সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরভাগের মডেলের বিভিন্ন পার্ট 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 করে দেখানো একটা ভিডিও। সেটা আমি অলরেডি দেখিয়েছি আমার চ্যানেলে, জিও ফান্ডা চ্যানেলে। এই মানে ভিডিওটা দেখা যাবে, সেখানে আপলোড করা আছে। আমি যেটা দেখাতে চলেছি এই মুহূর্তে সেটা হচ্ছে আমরা একটা গ্লোবের মাধ্যমে পৃথিবীর বাইরের অংশটা দেখতে পাচ্ছি। আমরা ভেতরের অংশে ঢুকতে পারিনি এখনো পর্যন্ত, সেটা আমাদের পক্ষে ঢোকা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে আমরা কি করব, আমরা কি করে জানবো পৃথিবীর ভিতরের এই সমস্ত ইতিহাস বা কিভাবে কি আছে না আছে? আমাদের ইতিহাস জানা সম্ভব হয়নি, তবু আমরা চেষ্টা করেছি এই মুহূর্তে পৃথিবীর অভ্যন্তরে যাওয়ার জন্য। আমরা একটা কৃত্রিম গর্ত খুঁড়েছিলাম, রবিনসন দ্বীপ, যার দৈর্ঘ্য ছিল 14 কিলোমিটার। পৃথিবীর মোট দৈর্ঘ্য হচ্ছে কত বলেছি? 6400, প্রায় অ্যাপ্রক্সিমেট যে 6400 কিলোমিটার গভীরতার রেসপেক্টে 14 কিলোমিটার অতি নগণ্য। সুতরাং সেই তথ্য আমরা আমাদের চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। বুঝতে পেরেছো রিন্টু? তাহলে আমাদের পক্ষে সম্ভব হয়নি। তাহলে আমরা কি করবো? আলটিমেট আমরা চেষ্টা করেছি অন্য পদ্ধতিতে
জানার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গকে বিশ্লেষণ করে পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন ইতিহাস জানার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে আমরা যত কেন্দ্রের দিকে যাই, পৃথিবী যখন সৃষ্টি হয় আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, সেই সৃষ্টির ইতিহাসে আমরা দেখেছি পৃথিবী প্রাথমিক অবস্থায় কেমন ছিল, উত্তপ্ত জ্বলন্ত গ্যাসীয় বাষ্পপিণ্ড, যেটা ধীরে ধীরে আস্তে আস্তে শান্ত হয়েছে, ঠান্ডা হয়েছে এবং জমাট বেঁধেছে। সেই জমাট বাঁধার সময় আমরা কি দেখলাম, যে যখন জমাট বাঁধলো তখন বাইরের অংশটা আমরা ডাকলাম তাকে কি নামে বলো একটু? বাইরের অংশটা আমরা বললাম আর্থ ক্রাস্ট বা ভূত্বক। আমি একটু জাস্ট একটু ছবিটা আঁকবো, ছবিটার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি জাস্ট একটা ডায়াগ্রাম আঁকি। আমি একটু বিশেষ কিছু বিযুক্তি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ বিযুক্তি মানে ডিসকন্টিনিউটি। হোয়াট ইজ ডিসকন্টিনিউটি আমি ডিসকাস করব একটু পরে। আমরা শুধু জাস্ট ডিসকন্টিনিউটি জায়গাগুলোকে একটু আইডেন্টিফাই করব উইথ দ্য হেল্প অফ রেড মার্কার, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি নামগুলো লিখবো প্রত্যেকটা স্তরের। দিস ইজ কল্ড SIAL, দিস ইজ SIMA, দিস ইজ CROFESIMA, this is NIFESIMA, this is আমি লিখেছি নিশ্চয়ই দিস ইজ ভিজিবল, তাই তো? প্রত্যেকটা জিনিস সুন্দর মতো দেখা যাচ্ছে, একটু দেখবি দেখা যাচ্ছে তো? তাহলে আমি যেগুলো লিখেছি আমি শুধু জাস্ট একটু বলবো, এর পুরো ডিসকাশন করতে গেলে অনেকটা সময় লাগবে। অলরেডি তোমরা জানো, তোমরা সব গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করে ইউ আর ওয়েটিং ফর স্কুল সার্ভিস কমিশন। আশা রাখবো যে তোমরা প্রত্যেকেই তোমাদের জায়গা থেকে প্রত্যেকে সঠিক জায়গায় পৌঁছাবে যদি সঠিকভাবে পরিশ্রম করো। তোমরা পরিশ্রম করো সেটা দেখে আমি বুঝতে পারি। যাই হোক, আমি একটু দেখাবো। তাহলে আমি একটু অন্য কালার ব্যবহার করছি। আমি 3টে মার্ক করলাম। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। হোয়াট ইজ দিস? এগুলো কি? 1 নাম্বার আমরা বলি শিলামণ্ডল, তাই তো? নাম্বার 2 আমরা এটাকে বলি গুরুমণ্ডল। অ্যাকচুয়াল গুরুমণ্ডলের ওপরেই রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার। আমরা আসবো সেই জায়গাতে, ওখানে অনেক গল্প আছে, ওই গল্পগুলো আমাদের জানতে হবে। নাম্বার 3 হচ্ছে আমরা বলি কেন্দ্রমণ্ডল। আমি বোঝাতে পেরেছি? 3টে জিনিস, একটা শিলামণ্ডল, শিয়াল এবং সীমা দুজন নিয়ে, একটা প্রফেসিমা নিফেসিমা নিয়ে গুরুমণ্ডল, একটা প্রফে আর নিফে এই দুটো নিয়ে হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই অবস্থা পরিষ্কার আমাদের? আমি শুধু একটু বলবো SIN, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই দুটো স্তর নিয়ে শিয়াল স্তর সব থেকে হালকা এবং যার ডেন্সিটি সব থেকে কম। বোঝা গেল? হালকা বলে এ সব থেকে উপরে ভাসে, ভাসে মিন্স থাকে। সীমা তার থেকে একটু ভারী, তাই তার অবস্থানটা একটু নিচে। একটু বলে রাখি এ প্রসঙ্গে, যেটাকে আমরা শিয়াল বলছি এটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর যেটাকে সীমা বলি সেটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। দিস ইজ কল্ড কন্টিনেন্টাল ক্রাস্ট, দিস ইজ কল্ড ওসিয়ানিক ক্রাস্ট। এটা রাদার দ্যান মোর, মানে কি বলবো, বেশি ভারী শিয়াল অপেক্ষা। আমরা চলে আসছি তার ঠিক পরে। এইবার বিষয় হচ্ছে যে
বিযুক্তি কাকে বলে আমাদের একটু প্রশ্ন, আমরা সবাই একটু জানতে চেষ্টা করি। আমরা ক্লাস 8-এর ছেলে মেয়েদের যখন পড়াই আমরা শুধু বলি কন্ডাক্ট বিযুক্তি, আমরা বলি মোহর অভিষেক বিযুক্তি, কিন্তু আমার মনে হয় ছেলে মেয়েদের একটু বিযুক্তির কনসেপ্টটা দেওয়া উচিত। আমি আমার এই ভিডিওতে একটু চেষ্টা করছি বিযুক্তির কনসেপ্টটা দেওয়ার জন্য। হোয়াট ইজ ডিসকন্টিনিউটি? আচ্ছা, কন্টিনিউটি কথার অর্থ হচ্ছে কি, আমার যেটা চলছে সমানভাবে সমান তালে চলছে, দ্যাট ইজ কন্টিনিউটি। ডিসকন্টিনিউটি কথার অর্থ হচ্ছে সেই চলাটার মধ্যে কোনো ব্যাঘাত, দ্যাট ইজ কল্ড ইন্টারাপশন, তাই তো? এই ইন্টারাপশনটা মেনলি তৈরি হয় কি কারণে? আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্ট এখানে বাইরে থেকে কোনো চেঁচামেচি হচ্ছে, কোনো সাউন্ড বাজছে, আমি কি পড়াতে পারবো? আমার ক্লাসটা নিতে কি সুবিধা হবে? আমার মনে হয় না, অসুবিধা হবে। সেই অসুবিধাটাকেই বলবো আমার ক্লাসের ইন্টারাপশন। আমি বলতে চাইছি যে এখানে শিয়াল এবং সীমা দুটো স্তর, তাদের গঠনগত উপাদান আলাদা। ওখান দিয়ে যে ভূমিকম্পের তরঙ্গ প্রবাহিত হয়, ভূমিকম্পের তরঙ্গ খুব সেন্সিটিভ, ও অন্য কিছু বোঝে না, ও বোঝে উপাদান কি। বুঝতে পারলাম? ও যখন যায়, শিয়াল এবং সীমার এখান দিয়ে যখন যায়, যাওয়ার সময় শিয়ালের কম্পোজিশন আলাদা, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর সীমা হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়াম। দুটো কম্পোজিশন যেহেতু আলাদা, তাই ভূমিকম্পের তরঙ্গ এখান দিয়ে যাওয়ার সময় ঠিক এই দুটো স্তরের মাঝখানে ওর একটা অন্য রকমের মুভমেন্ট আমরা দেখতে পাই, যে মুভমেন্টটা আইডেন্টিফাই করে দেয় যে দিস অ্যান্ড দিস ইজ ডিফারেন্ট। বুঝতে পেরেছি? এই দুটো যে আলাদা সেটা বুঝিয়ে দেয় এই বিযুক্তি রেখা। এখন তোমরা আমায় প্রশ্ন করতে পারো যে স্যার কি করে বুঝিয়ে দেয়? আমরা কি স্যার দেখেছি? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখতে পাইনি, বিজ্ঞানী কনরাডের নাম শুনেছি আমরা। উনি এই বিযুক্তি প্রথম পর্যবেক্ষণ করেন, অবজার্ভ করেন। ওনার এই অবজারভেশন দেখে আমরা এই বিযুক্তির নাম দিয়েছি কি, কনরাড বিযুক্তি। আমার প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এটা কি ঘটনা ঘটে এখানে যখন ভূমিকম্পের তরঙ্গ যায়? আমি একটু দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়াল ভূমিকম্পের তরঙ্গটা দেখা যাচ্ছে এরকম ভাবে যাচ্ছে, হ্যাঁ, কোথা দিয়ে যাচ্ছে? ওপর দিয়েও আসতে পারে, নিচে দিয়েও আসতে পারে। এবার এই যখন যাচ্ছে জাস্ট তাহলে এই সীমাকে ক্রস করলো, ক্রস করার পর এই জায়গাটাতে ও মুভমেন্টটা একটু অন্যরকম হয়ে আবার গেল। তার মানে ঠিক যে জায়গাটাকে আমি ফোকাস করলাম এখানটা ওর মুভমেন্টটা কি একই রকম থাকলো? নট, থাকলো না। মানে আমরা বুঝবো ভূমিকম্পের তরঙ্গ যখন গিয়েছে তখন এই জায়গাতেও কিছু গন্ডগোল বুঝেছি। তার মানে আমি ধরো যাচ্ছি রাস্তা দিয়ে, যেতে যেতে আমি হঠাৎ করে শুনলাম, আমি ধরো মোটরসাইকেল নিয়ে হঠাৎ করে শুনলাম যে ওখানে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে বিশাল মারামারি হচ্ছে। আমি ন্যাচারালি কি করব? ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রাস্তাটাকে একটু ওভারটেক, মানে রাস্তা ওভারটেক ঠিক নয়, আমি একটু অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, সাইড দিয়ে কিছু আছে কিনা। বুঝতে পেরেছি? অর্থাৎ যেখানে সমস্যাটা হয়েছে সেই জায়গাটাকে আমি ইগনোর করব, আমি সেই জায়গাটাকে পাশ কাটিয়ে চলে যাব। এই ভূমিকম্পের তরঙ্গ খুব চালাক, এও যখন যায় এ তখন ঠিক আমাদের মতোই ও চিন্তা ভাবনা করে যে ঠিক আছে আমি যাচ্ছি, যেতে 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 একটা জায়গায় যেই গন্ডগোলটা হয়েছে ও অমনি একটু অন্যরকম মুভমেন্ট করে চলে গেল। দিস ডিসকন্টিনিউটি ইজ কল্ড কন্ডাক্ট ডিসকন্টিনিউটি। মনে রাখবো, আমরা এই বিযুক্তিগুলোকে আমরা সাধারণত ভুলে যাই অনেকেই। এর জন্য আমি একটা সূত্র তোমাদের বলে দেবো। অলরেডি তোমাদেরকে যখন আমি, তোমরা তো আমার সেই রকম ব্যাচ, অ্যাকচুয়াল তোমাদেরকে আমি পড়িয়েছি। আমার রিন্টু, রিপ্তা, এরা অ্যাকচুয়াল আমার ক্লাস 5 থেকে স্টুডেন্ট। সুদীপা পড়ছে আমার কাছে ক্লাস 11 থেকে। কোন ক্লাস অব্দি পড়েছে? 11, 12, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পরবর্তীতে বিএড করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। রিন্টু আমার ভীমপুর স্কুলের স্টুডেন্ট, 5 থেকে পড়াচ্ছি, 5 থেকে একদম 10, তারপরে 11, 12, তারপরে ওর কলেজ জীবন কৃষ্ণ গভর্নমেন্ট কলেজ, পরবর্তীকালে বিএড করেছে, এখন বর্তমানে একটা স্কুলে ও চাকরি করছে। এছাড়াও রিপ্তা রয়েছে, সেও 5 থেকে আমার কাছে পড়ছে, সেও হচ্ছে মানে 5 থেকে একদম আপ টু অনার্স অব্দি পড়িয়েছি। এবং আমাদের একজন নতুন ছাত্রী এসছে, সে যদিও আমার কাছে পড়েনি কিন্তু সেও হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা এবং বিএড কমপ্লিট করে সে চাকরি প্রিপারেশন নিচ্ছে। সুতরাং আমাদের আরও দুজন স্টুডেন্ট আজকে আসতে পারেনি। একজন আমার স্টুডেন্ট রানা, সে ক্যালকাটা পুলিশের চাকরি করে, তার আজকে ডিউটি পড়ে যাওয়ার কারণে সে কলকাতা থেকে আসে রাত্রেবেলা ভোরবেলার ট্রেনে, তার পক্ষে সম্ভব হয়নি। সেটা রানার জন্য আমার স্পেশাল ব্যবস্থা, রানার জন্য হয়তো আমাকে রেকর্ডিং করতে হচ্ছে, রানার জন্য একটা আমাদের রেকর্ডিং কলও চলছে, সে ওইখানে ক্লাস করছে উইথ দ্য হেল্প অফ ফোন, কলের মাধ্যমে। সুতরাং ছাত্রের চেষ্টাটাই সব থেকে বড় কথা। কে কি চাইছে, আমি কি চাইছি, আমার চাওয়াটা সব থেকে বড় কথা।
আমরা চেষ্টা করব। চাকরি পাওয়া না পাওয়া অনেক পরের ব্যাপার, তবে আমার এটুকু বিশ্বাস, যদি চেষ্টাটা মন থেকে থাকে, মন থেকে, জাস্ট আমি চাইলাম যে না ঠিক আছে আমি চাকরি পরীক্ষা দেবো, হবে না। চাকরির জন্য যে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, যারা প্রিপারেশন নেয়, তারা মাটিতে মাটিতে একদম রীতিমতো লেগে থাকে। সেই মাটিতে না লেগে থাকলে চাকরি হয় না। তা আমার স্টুডেন্টরাও তারা চেষ্টা চরিত্র করছে, তারা নিশ্চয়ই তাদের জায়গায় সফল হবে। তা আমি একটু বলি তাহলে, নাম্বার ওয়ান এটাকে আমরা কি বলছি, কন্ট্রাক্ট ডিসকন্টিনিউটি। আমি একটু একটা জিনিস লিখবো, মেনলি আমাদের তিনটে জিনিসকে একটু বেশি মনে রাখতে হয়। একটা কন্ট্রাক্ট, তাহলে এটা কন্ট্রাক্ট, তাই তো। এটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলি তাহলে কন্ট্রাক্ট, এটাকে আমরা বলি মোহরভিষিক, এটাকে আমরা বলি মেনলি গুটেনবার্গ, তাই তো। এছাড়াও আর দুটো রয়েছে, কি কি নাম রিন্টু বলো তো কি? এটাকে আমরা কি বলি? আমাদের এই বিযুক্তিগুলো মনে রাখতে হবে। বিযুক্তি কনসেপ্ট অলরেডি তোমাদের আমি দিয়েছি, আমি শুধু বলতে চাইছি তাহলে এটাকে আমরা কি বলছি। আমি একটু নাম্বারিং করে দিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, একটু নাম্বারিং করে দিচ্ছি। এই যে কন্ট্রাক্টকে আমি নাম্বার দিচ্ছি এ, হলো। আমি মেনগুলো আগে দিচ্ছি। মোহরভিষিককে আমি দিচ্ছি বি, গুটেনবার্গকে আমি দিচ্ছি সি। রেপিত্তি লেম্যানটা আমাদের মনে রাখতে হবে। আমি এই কন্ট্রাক্ট, মোহরভিষিক, গুটেনবার্গকে মনে রাখার জন্য আমি একটা সিস্টেম ক্লাস ছেলে মেয়েদেরকে আগেও বলেছি, আমি এখনো বলছি আমার ক্লাসে। কন্ট্রাক্টের মনে রাখবো ক, হলো। মোহরভিষিকে মনে রাখবো ময়কারে, গুটেনবার্গে মনে রাখবো গয়সুকারে। অ্যাকচুয়াল কি হলো তাহলে, ক ম গু। কি বলছি আমি? কম। কেন মনে রাখবো? বাট হোয়াই? কারণ আমাকে যখন পরীক্ষায় কোশ্চেন দেবে শিয়াল সীমার মাঝখানে কি, আমার ভুলে যেতে পারি, গন্ডগোল হতে পারে। তাহলে কমগু টার্মটা মনে রাখলে আমি, এটা আমার মনে থাকবে যে একদম ভূপৃষ্ঠ থেকে আপ টু বটম, টপ টু বটম তিনটে কথা, অর্থাৎ ক ফর কন্ডাক্ট শিয়াল সীমা, ময়কারে মোহরভিষিক হচ্ছে সীমা এবং যেটাকে আমরা বলি গুরুমণ্ডল, মোহরভিষিক বিযুক্তি বি দিয়েছি আমি। তাহলে ক মো গয়সুকারে ফর গুটেনবার্গ, যেটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তিটা রয়েছে, বুঝতে পেরেছি আমি। ক মো গু অর্থাৎ ক ফর কন্ডাক্ট, ময়কারে মোহরভিষিক, গয়সুকারে গুটেনবার্গ, ঠিক আছে। অর্থাৎ কমগু টার্মটা যদি মনে রাখি তাহলে আমার গুটেনবার্গ কোথায় আছে আমার ভুল হবে না, মোহরভিষিক কোথায় আছে আমার ভুল হবে না, কন্ডাক্ট কোথায় আছে আমার ভুল হবে না, কি তাই তো। ক মো গু মনে থাকবে, কন্ডাক্ট, মোহরভিষিক, গুটেনবার্গ। তাহলে এই বিযুক্তিগুলো অলরেডি আমরা দেখতে পাই। এছাড়াও রেপিত্তি এবং লেমান আমরা মনে রাখবো, ঠিক আছে। কি করে মনে রাখবো? তাহলে কমগু মনে রাখছি, আর এটা মনে রাখবো রেলে। কি বলছি? রেলে, রয়কার, লয়কার, রয়কার ফরে রেপিত্তি আর লয়কার ফরে লেম্যান, বুঝতে পারলাম আমি। তাহলে এই কমগু এবং রেলে পরিষ্কার রিন্টু। আমার মনে হয় না কোনো স্টুডেন্টের এই গুটেন বিযুক্তি নিয়ে মনে সমস্যা হবে। কি সুদীপা, বুঝতে পেরেছিস? তাহলে একটু তোমরা লিখে রাখবে, কন্ট্রাক্ট, মোহরভিষিক, গুটেনবার্গ আর রেলে, রেপিত্তি এবং এটাকে কি বলছি আমরা, লেম্যান বিযুক্তি। তাহলে এটা আমার মনে হচ্ছে আমরা পরিষ্কার করতে পেরেছি। শুধু এখানে একটা কনসেপ্ট একটু আমি বলবো, সেটা হচ্ছে আমরা সাধারণভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের অ্যাস্থেনোস্ফিয়ার বা গুরুমণ্ডল কাকে বলে পরীক্ষায় দেয়। আমরা মনে রাখবো শিয়াল এবং সীমা, যেটাকে আমরা শিলামণ্ডল বলছি। এই শিলামণ্ডলের ঠিক নিচে যে স্তরটা অবস্থান করছে সেই স্তরটাকে আমরা বলি অ্যাস্থেনোস্ফিয়ার। অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে এমন একটা স্তর যে স্তরের মধ্যে আমাদের আর্থ ক্রাস্ট অর্থাৎ বিভিন্ন প্লেটগুলো মুভিং, ভাসমান অবস্থায় রয়েছে। অর্থাৎ আমরা যেরকম নদীতে বা কোনো সমুদ্রে যেরকম জাহাজ চলাচল করে, তাহলে আমি যদি একটা জাহাজ নিয়ে আমি মাটির ওপর রেখে দিই, জাহাজটা কি চলবে? একটা রাস্তার মধ্যে রেখে দিলে কি চলবে? নৌকা চলবে না। তার জন্য কি দরকার? তার জন্য মাধ্যম দরকার। কোন মাধ্যম? সেই মাধ্যমটা হচ্ছে জলমাধ্যম।
তাহলে এখানে প্রফেসিমার উপরের দিকে বা প্রফেসিমার মধ্যে এমন একটা অংশ রয়েছে যে অংশটাকে আমরা বলি অর্ধতরল পদার্থ দিয়ে তৈরি, এবং যেখানে আমাদের সব থেকে ভাইটাল একটা জায়গা, সেটাকে আমরা বলি কনভেকশন কারেন্ট, পরিচালন স্রোত এই অংশে বিদ্যমান। এই পরিচালন স্রোতটা এমন একটি স্রোত যেটা শিয়াল এবং সীমাকে মুভ করতে সাহায্য করে। বুঝতে পেরেছি? আমরা পরবর্তী জিনিসগুলো যখন পড়বো এই অংশগুলোতে আসবো। তাহলে আমি আর্থ ক্রাস্টের এই কনসেপ্টটা কি তোমাদের দিতে পারলাম? তাহলে এটা আমাদের পরিষ্কার হলো। এখানে আমরা এই টপিকটাকে শেষ করছি। একটু রিন্টু একটু স্টপ করবে, আমরা পরবর্তী টপিকে যাব, আমি সেটা আলাদা করে ভিডিও করছি।